1768 সাল রাজা পৃথ্বীনারায়ণ শাহ কাঠমান্ডুর আশেপাশে রাজ্যগুলোকে জয় করে তিনি গড়ে তোলেন আধুনিক বিশ্বের সর্বপ্রথম হিন্দু রাষ্ট্র। বর্তমান ভারতীয় রাজনীতিতে সব থেকে বিতর্কিত বিষয় হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্রটা আসলে কি? আমাদের ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায়, হিন্দু রাষ্ট্র হলে শুধু হিন্দুরাও থাকবে, বিধর্মীরা কেউ থাকতে পারবে না। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। অতীতে যে কটা হিন্দু রাষ্ট্র ছিল সেখানে হিন্দু এবং বিধর্মীরা উভয় বসবাস করত, এবং শুধু তারা বসবাস করতো এমনটা নয়, তারা নিজেদের ধর্মটাও স্বাধীনভাবে পালন করত। আর এখানেই শুরু হয় একদল বুদ্ধিজীবী লোকের মাথা ব্যথা। সে যেহেতু হিন্দু রাষ্ট্রে বিধর্মীরা থাকতে পারবে, তাহলে হিন্দু রাষ্ট্র হয়ে লাভ কি? যত কটা রাজ্য ছিল হিন্দু রাজ্য, হিন্দু রাষ্ট্র এবং একমাত্র দেশ হিন্দু দেশ নেপাল, সেখানে বিধর্মীরা থাকতো এবং তারা নিজেদের ধর্মটা পালন করতে পারতো, তবে কিছুটা লিমিটেশনের ভিতরে তারা নিজেদের ধর্মটা প্রচার করতে পারতো না। মোট কথা, ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায় তাহলে মুসলমানরা থাকতে পারবে, তবে হ্যাঁ, যদি প্রকৃত হিন্দু রাষ্ট্র হয়। বর্তমানে আমাদের ভারত যদি একটা হিন্দু রাষ্ট্র হয়ে যায়, সর্বপ্রথম ঠিক করতে হবে একটা প্রধান ঠিক করতে গেলে কিভাবে করতে হবে? গণতান্ত্রিকভাবে। যদি আপনি গণতান্ত্রিকভাবে না করতে পারেন তাহলে প্রতিষ্ঠা হবে রাজতন্ত্র, আর রাজতন্ত্র মানে শুরু হবে গোষ্ঠীতে গোষ্ঠীতে যুদ্ধ। বর্তমান সময়ে যেটার সম্ভাবনা অনেক কম, সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে। গণতান্ত্রিকভাবে আমাদের দেশটা একটা নেতা পেয়ে গেল যে কিনা আধুনিক যুগে একটা হিন্দু রাষ্ট্রকে নেতৃত্ব দেবে। আচ্ছা, হিন্দু রাষ্ট্র হয়ে যাওয়ার পরে বর্তমানে আমাদের ভারতে যত বিধর্মী আছে তারা কি নিজেদের ধর্ম পালন করতে পারবে? এই নিয়ে বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ কি বলে? বিভিন্ন ধর্মগ্রন্থ দেখার আগে আসা যাক সম্রাট অশোকের 12 নম্বর শিলালিপিতে। তার 12 নম্বর শিলালিপিতে লেখা ছিল, অন্য ধর্মকে অবজ্ঞা না করে পরস্পরের ধর্মীয় মতকে সম্মান এবং বোঝার কথা বলেছিল। অর্থাৎ তার এই 12 নম্বর শিলালিপি দেখে বোঝা যায় তিনি অন্যের ধর্মকে সম্মান এবং নিরাপত্তা দুটোর কথা বোঝাতে চেয়েছিল। এখানেই বোঝা যায় সম্রাট অশোকের মতে একটা হিন্দু রাষ্ট্র হলেও সেখানে বিধর্মীদের থাকা কোনো অসুবিধা হবে না। তো এবার আসা যাক মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম যুধিষ্ঠিরকে শিখিয়েছিলেন রাজাকে নিজের স্বার্থের আগে প্রজাদের কল্যাণ, নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে। ন্যায় বিচার, সত্য, শৃঙ্খলা ও ধর্মের ভিত্তিতে রাজ্য পরিচালনা করা একজন রাজার প্রধান কর্তব্য। মনুস্মৃতিতে এমনও বলা আছে যে প্রজাদের রক্ষা করা ক্ষত্রিয়দের প্রধান কাজ, এবং রাজা যদি প্রজাদের থেকে কর নেয়, সে যে জাতির হোক না কেন, এবং তাদেরকে যদি রক্ষা না করে, তাদের নিরাপত্তা যদি না দিতে পারে, সেই রাজাকে অধার্মিক হিসেবে গণ্য করা হয়। তো মনুস্মৃতির হিসাব ধরলে আমরা তো বর্তমান সরকারকে সর্বদিক দিয়ে ট্যাক্স দিই, তারপরেও বছরে কতবার আতঙ্কবাদী হামলা হয় তার বলে লাভ নেই, কারণ আমার বাড়ি থেকে থানার দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। এবার আসা যাক আধুনিক যুগের সর্বশেষ হিন্দু রাষ্ট্র নিয়ে। বর্তমানে পৃথিবীতে কোনো হিন্দু রাষ্ট্র নেই। যেটা সর্বশেষ হিন্দু রাষ্ট্র ছিল সেটা হলো নেপাল। 2009 সালে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে আসে এবং তারা তাদের দেশে সব ধর্মকে সমান অধিকার দেয়। তবে হিন্দু রাষ্ট্র ছিল যখন, হিন্দু রাষ্ট্র থাকলে বিধর্মীরা হিন্দুদেরকে অন্য কোনো ধর্মে কনভার্ট করতে পারতো না এবং তারা তাদের ধর্মের প্রচারণা করতে পারতো না। এবার আসা যাক ইতিহাসে হিন্দুরা তাদের রাষ্ট্রে কিভাবে রাজা নির্বাচন করত। প্রাচীন হিন্দু রাষ্ট্র চিন্তায় রাজতন্ত্রই প্রধান মডেল ছিল। সাধারণত উত্তরাধিকার সূত্রে রাজা হতেন, কিন্তু উত্তরাধিকার সূত্রে যদি কোনো অযোগ্য ব্যক্তি এসে যায়, তাকে যোগ্য আত্মীয় দিয়ে বদল করে কোন এক আত্মীয়কে দেওয়া হতো রাজদায়িত্বের ভার। এর উদাহরণ অর্থশাস্ত্রেও রয়েছে। আধুনিক গণতান্ত্রিক ভোটে রাজা নির্বাচনের কোনো একক হিন্দু ধর্মীয় বিধান নেই। এবার আপনি চিন্তা করুন, কাল সকালে উঠে শুনলেন ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গেছে। আপনার মতে নেতা কে হবে? তবে একটা কথা মনে রাখবেন, মনুস্মৃতিতে বলা আছে
রাজা যদি প্রজাদের থেকে কর নিয়ে তাদের সাথে দুর্ব্যবহার এবং তাদের নিরাপত্তার বিষয়ে খামখেয়ালি করে, তবে সে অধর্মের অংশ হয়ে যাবে। ভাবুন।